তো যে অংশটা বলছিলাম যে মধ্য ভারতীয় আর্য ভাষার যে বৈশিষ্ট্য, এই আর্য ভাষায় দেখা যাচ্ছে রি লি এই সমস্ত শব্দগুলোর ব্যবহার কিন্তু কমে যাচ্ছে, এগুলোর ব্যবহার একদমই পাওয়া যাচ্ছে না, কিন্তু প্রাচীন ভারতীয় তো সেই ব্যবহারটা ছিল। দ্বিতীয়ত দেখা যাচ্ছে ওই এবং ঔ যে স্বরধ্বনি, এই স্বরধ্বনিগুলোর ব্যবহার কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ শব্দ ব্যবহারের ক্ষেত্রে একটা সরলীকরণের দিকে কিন্তু মানুষ এগোচ্ছে। যে শীষ ধ্বনির ব্যবহার ছিল তালব্য শ, দত্ত স, মূর্ধন্য ষ, এই সমস্ত শীষ ধ্বনিগুলোর মধ্যে শুধুমাত্র একটিরই ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে, সেটা শুধুমাত্র প্রাকৃতিক ক্ষেত্রে তালব্য শ, কোনো কোনো সময় সেটা মূর্ধন্য ষ হচ্ছে, কিন্তু দন্ত স-এর ব্যবহার খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। আর কি হচ্ছে, পদের অন্তে অর্থাৎ পদের শেষে অনুসং ইত্যাদি থাকলে সেইগুলো কিন্তু ম থাকলে সেগুলো অনুসঙ্গে পরিণত হয়ে যাচ্ছে। অয় ও অব এই সমস্ত শব্দের মধ্যে কোনো জায়গায় থাকলে সেগুলো আকার সরলীকরণ হয়ে এ ও তে পরিণত হচ্ছে, যেমন পূজয়তি হয়ে যাচ্ছে পূজেতি, পূজয়তি এটা হয়ে যাচ্ছে পূজেতি, অর্থাৎ সরলীকরণ ঘটছে। বিসর্গ অনেক সময় লোপ পেয়ে যাচ্ছে, অকারযুক্ত পদের পরে অবস্থিত বিসর্গ লোপ পেয়ে যাচ্ছে, যেমন পুত্রা বিসর্গ, কিন্তু এখানে হচ্ছে পুত্তা বয়স তয়ত আকার হয়ে যাচ্ছে। মধ্য ভারতীয় আর্য ভাষা দ্বিতীয় স্তরে দেখা যাচ্ছে যে স্বরের মধ্যবর্তী যে একক ব্যঞ্জন সেটা অল্প প্রাণ ধ্বনি থাকলে সেটা পরবর্তীকালে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ সকলটা সরল হয়ে যাচ্ছে, অকারগুলো আবার নতুন করে ফিরে আসতে শুরু করছে। সংযুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কেবলমাত্র কয় মূর্ধন্য শয় পরিবর্তিত হচ্ছে স্বতন্ত্র ধারায়, সেটা কখনো কয়ে ক্ষয় হয়ে যাচ্ছে, কখনো চয়ে ছয়তে পরিণত হচ্ছে, অর্থাৎ যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে কিন্তু আমরা একটা বদল লক্ষ্য করতে পারছি। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সময়ের মধ্য ভারতীয় আর্য ভাষায় দ্বিবচনটা লোপ পাচ্ছে, যেটা আমরা আগে তিনটে বচন পেয়েছিলাম, এখানে দেখা যাচ্ছে তিনটে বচন নয় দ্বিবচনটা লোপ পেয়ে যাচ্ছে। প্রথমা বহু বচনের ক্ষেত্রে প্রথমা দ্বিতীয়া এই সমস্ত গুলোর ব্যবহার ছিল, কিন্তু এগুলো প্রাচীন মধ্য ভারতীয় আর্য ভাষায় পরিবর্তিত হচ্ছে। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় আমরা দেখেছিলাম যে তৃতীয়ার বহু বচনে ভিষ ছিল, কিন্তু এখানে মধ্য ভারতীয় আর্য ভাষায় এই পরিবর্তনটা কিন্তু হয়স হয়ে যাচ্ছে। আগে আমরা দেখেছিলাম যে আত্মনেপদ এবং পরস্মৈপদী কথা আমরা বলেছিলাম, অর্থাৎ ক্রিয়াপদের যে দুটো রূপের কথা বলেছিলাম, মধ্য ভারতীয়তে এসে দেখা যাচ্ছে যে আত্মনেপদ পদ কিন্তু পুরো লোপ পেয়ে যাচ্ছে, শুধুমাত্র যেটা থাকছে সেটা হচ্ছে পরস্মৈপদী পদ বা পরস্মৈ পদের ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। আমরা আগে প্রাচীন ভারতীয়তে দেখেছিলাম যে ক্রিয়ার 5টি কাল ছিল, কিন্তু এই জায়গাতে এসে ক্রিয়ার কালও কিন্তু কমে যাচ্ছে, সংখ্যাটা কমতে কমতে 3-এ পরিণত হচ্ছে। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় আমরা দেখেছিলাম ক্রিয়ার কাল 5টি ছিল, এখানে তো কিন্তু আস্তে আস্তে কমছে। ক্রিয়ার ভাবের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাটা কিন্তু আগের থেকে কমে যাচ্ছে, এবং যে যুক্ত ব্যঞ্জনের ব্যবহার ছিল সেই যুক্ত ব্যঞ্জনের ব্যবহার কিন্তু কমছে। সর্বোপরি দেখা যাচ্ছে যে মধ্য ভারতীয় আর্য ভাষায় এসে দাঁড়িয়ে যদি আমরা দেখি প্রাচীনের সাথে তুলনামূলক আলোচনা করে, তাহলে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় যে শব্দ ব্যবহারের যে নিয়ম, যে নিয়মগুলো চলছিল সেই নিয়ম কিন্তু মধ্য ভারতীয় আর্য ভাষায় এসে অনেক সরলীকরণ হয়ে যাচ্ছে, অনেক ইজি হয়ে যাচ্ছে। চলে আসবো এবার আমরা মধ্য ভারতীয় আর্য ভাষার অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য। এই অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে দেখা যাচ্ছে যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রত্যেকটা কারকের বিভক্তি সুনির্দিষ্ট ছিল, ফলে পদের বিন্যাসের মধ্যে যেখানেই বসুক না কেন সেটা সহজেই ধরা পড়তো, কিন্তু এই যে বাঁধা গড়ার নিয়মটা ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষায়, মধ্য ভারতীয় এসে কিন্তু সেই নিয়মটা কিন্তু পুরো বদলে যাচ্ছে। মধ্য ভারতীয় আর্য ভাষায় যেটা দেখা যাচ্ছে যে বিভক্তির কোনো চিহ্ন আর থাকছে না, বাক্যের মধ্যে কোনো বিভক্তির সুনির্দিষ্ট চিহ্ন থাকছে না, ফলে বাক্যের মধ্যে শব্দের নির্দিষ্ট অবস্থানের পরে বাক্যে তাদের ভূমিকা পরিচয় অনেকখানি নির্ভর করতে থাকছে, যেটা প্রাচীন ভারতে দেখা যাচ্ছে শব্দগুলো যেখানেই বসুন না কেন মানেটা একই দাঁড়াচ্ছে, এখানে কিন্তু আর সেই ব্যাপারটা থাকছে না। মধ্য ভারতীয় আর্য ভাষায় বাক্যের যে পদবিন্যাস রীতি সেটা কিন্তু অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। আর কি পাওয়া যাচ্ছে অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে, সেটা হচ্ছে কোনো কোনো বিভক্তি লোপ পাওয়ার ফলে বিভক্তির অর্থের কিছু পরিবর্তন ঘটছে, স্বতন্ত্র শব্দ এবং বেশ কিছু প্রত্যয়ের ব্যবহার প্রচলিত হচ্ছে, অর্থাৎ বিভক্তি চিহ্ন লোপ পাচ্ছে এবং নতুন নতুন প্রত্যয়ের ব্যবহার হচ্ছে, অনুসর্গের প্রচলন শুরু হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমরা মধ্য ভারতীয় আর্য ভাষায় লক্ষ্য করতে পারি। মধ্য ভারতীয় আর্য ভাষার যে স্তর আমি প্রথমেই বলেছিলাম, এখানকার যে নিদর্শন সেই নিদর্শনের মধ্যে হচ্ছে অশোকের শিলালিপির একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এই যে বৃহৎ ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে যখন মধ্য ভারতীয় আর্য ভাষা ছড়িয়ে পড়ছে, তখন আঞ্চলিক ভেদে এই মধ্য ভারতীয় আর্য ভাষা কয়েকটি পর্যায়ে বিভক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ অঞ্চল ভেদে যেমন আমাদের বাংলা ভাষা
বিভিন্ন অঞ্চল ভেদে আঞ্চলিক উপভাষায় পরিণত হচ্ছে, ঠিক তেমনি মধ্য ভারতীয় আর্য ভাষাও কিন্তু যখন ব্যবহৃত হচ্ছে, মুখে বলছে যখন মানুষ, তখন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের মানুষ, তখন কিন্তু সেই বিভিন্ন অংশের ভাষার গোষ্ঠীর মধ্যে একটা পার্থক্য তৈরি হচ্ছে। এর ফলে যে জায়গাগুলো তৈরি হচ্ছে সেখানে হচ্ছে অনেকগুলো পর্যায় তৈরি হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা। যেমন উত্তর পশ্চিম, এখানকার মানুষ কিন্তু এক ধরনের মধ্য ভারতীয় আর্য ভাষা ব্যবহার করছে। দক্ষিণ পশ্চিমা, উত্তর পশ্চিমা, দক্ষিণ পশ্চিমা। প্রাচ্যা, প্রাচ্যা মানে হচ্ছে একদম মিডল, যেখানে আমরা অশোকের শিলালিপিটা পেয়েছিলাম, ধৌলি, উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে। এটা হচ্ছে প্রাচ্যা, একদম মধ্য প্রাচ্যা, মুসৌরি, এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা এটা পাচ্ছি। এখানকার খারবেল অনুশাসন লিপি পাচ্ছি, বুদ্ধদেবের লিখিত কিছু গ্রন্থ পাচ্ছি, বৌদ্ধ সংস্কৃত মিশে একটা কিছু গ্রন্থের নিদর্শন আমরা পাচ্ছি, বেশ কিছু সাহিত্যিক প্রাকৃতের কথা পাচ্ছি। প্রাকৃত হচ্ছে প্রচলিত যে সমস্ত ভাষাগুলো, সেটাকে আমরা প্রাকৃত বলছি। এই প্রাকৃত থেকে অপভ্রংশ আসছে এবং অবহট্ঠ আসছে, অর্থাৎ ভাষার কিন্তু অনেকগুলো পরিবর্তন আমরা এখানে কিন্তু লক্ষ্য করতে পারছি। যে মধ্য ভারতীয় আর্য ভাষার এই টাইম পিরিয়ডে অনেকগুলো জায়গায় যখন ছড়িয়ে পড়ছে, তখন সেই ভাষাগুলো অনেকগুলো নামে ভাগ হয়ে যাচ্ছে, প্রাচ্য, প্রাচ্যা, মধ্যপ্রাচ্যা, উত্তর পশ্চিমা, দক্ষিণ পশ্চিমা। এই যে চলছে, এই যে স্তর, এই স্তরের পরের যে স্তর আছে সেটা হচ্ছে প্রাকৃত স্তর। সাহিত্যিক প্রাকৃত যদি আমি আলোচনা করি, তাহলে সাহিত্যিক প্রাকৃতকে মূলত 5টি পর্যায়ে ভাগ করা হয়। এক একটা ডিস্ট্রিক্ট এর মতন করে আমরা ভাগ করতে পারি, বা এক একটা রাজ্যকে অনুযায়ী ভাগ করতে পারি। যেমন মহারাষ্ট্রী, সৌরশ্রেণী, অর্ধমাগধী, মাগধী এবং কৈশাখী। অর্থাৎ সাহিত্যিক প্রাকৃত কিন্তু সমগ্র ভারতবর্ষে যখন ছড়িয়ে পড়ছে, তখন কিন্তু 5টি পর্যায়ে ভাগ হয়ে যাচ্ছে। একটি বলা হচ্ছে মহারাষ্ট্রী, একটি বলা হচ্ছে সৌরশ্রেণী, একটা হচ্ছে অর্ধমাগধী, একটা মাগধী এবং আরেকটি হচ্ছে কৈশাখী। প্রাকৃতের পরে যে স্তর আছে সেই স্তরকে বলা হচ্ছে অপভ্রংশ, অর্থাৎ আস্তে আস্তে কিন্তু ভাঙছে। এবং তারও পরবর্তী যে স্তর, তৃতীয় স্তর, সেটা হচ্ছে অপভ্রংশ স্তর। আর অবহট্ট স্তর হলো তৃতীয় স্তরের একদম শেষ ধাপ বলা যেতে পারে, অর্থাৎ ভাষার যেখানে একদম শেষ পরিবর্তনটা ঘটছে, যেখান থেকে ভাষার আর কোনো পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ একটা ভাষা পরিবর্তিত হচ্ছে কিভাবে, প্রথমে ছিল বৈদিক, তারপর হচ্ছে সেটা প্রাকৃত, তারপর সেটা বলা হচ্ছে অপভ্রংশ এবং তারপর অবহট্ট। বৈদিক, প্রাকৃত, তারপর হচ্ছে অপভ্রংশ, তারপর অবহট্ট। এই যে পর্যায়ে ভাষা কিন্তু পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ আজকে আমরা যে ভাষা ব্যবহার করছি সেই ভাষা কিন্তু এইভাবেই সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে এসেছে। এরপর আমরা চলে আসবো নব্য ভারতীয় আর্য ভাষা। একদম আধুনিক যুগে দাঁড়িয়ে যে ভাষাটার আমাদের আলোচনা প্রয়োজন, সেটাকে আমরা বলবো নব্য ভারতীয় আর্য ভাষা। নব্য ভারতীয় আর্য ভাষা হচ্ছে ইন্দো ইউরানীয় ভাষা গোষ্ঠীর একটি শাখা, ইরানীয় শাখা। সেই ইরানীয় শাখা যখন আমরা জানি যে ভারতবর্ষে আসছে, ভারতবর্ষে দুটো ভাগে তারা ভাগ হয়ে যাচ্ছে। তার মধ্যে একদম যেটা শেষ পর্যন্ত সময়কাল পর্যন্ত থাকছে, যার সময়কাল হচ্ছে আনুমানিক 900 থেকে বর্তমান কাল পর্যন্ত। বা আমি যদি একদম বাংলা হিসেবে দেখি, তাহলে আনুমানিক নবম শতক থেকে বর্তমান কাল পর্যন্ত সময়কালকে আমরা নবভারতীয় আর্য ভাষা বলছি। এই সময়কালে যদি আমি দেখি, তাহলে দেখবো বাংলা ভাষার মতন যে ভাষা, সেটা কিন্তু এই সময়কালই তৈরি হচ্ছে। বাংলা, হিন্দি, মারাঠি, অবধি, পাঞ্জাবি, সিন্ধি, এই সমস্ত ভাষা কিন্তু তৈরি হচ্ছে এই সময় পর্বে দাঁড়িয়ে। নবভারতীয় আর্য ভাষার আলোচনার ক্ষেত্রে যদি আমি প্রথমেই তার বৈশিষ্ট্যের দিকে চলে যাই, বৈশিষ্ট্যের দিকে চলে গেলে আমরা দেখতে পাবো যে নবভারতীয় আর্য ভাষায় আমার যে পরিবর্তনটা হচ্ছে, যেটা প্রাকৃতে ঘটেছিল, যেটা আমাদের প্রাচীন যুগে ঘটেছিল, মধ্য ভারতীয় আর্য ভাষায় ঘটেছিল, তার থেকে আরো আধুনিক, আরো সরলীকরণের দিকে ভাষা এগিয়ে যাচ্ছে। এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে যুক্ত ব্যঞ্জনের ব্যবহার একদম কমে যাচ্ছে। যেমন ব্যবহার করতে পক্ক, প কয়ে কয়ে, সেটা হয়ে যাচ্ছে পাক, কয়াকার ক, অর্থাৎ যুক্ত ব্যঞ্জনের ব্যবহার কমছে। দ্বিতীয়ত হচ্ছে যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে যে নাসিক্য ব্যঞ্জন ছিল, সেই নাসিক্য ব্যঞ্জনটিও কিন্তু পরিবর্তিত হচ্ছে। যেমন যদি উদাহরণ দিয়ে বলি, যেমন হচ্ছে কন্টক, কন্টক মানে হচ্ছে কাঁটা। এই কন্টক কিন্তু আর নব্য ভারতীয়তে আমরা আধুনিক যুগে বলি না, আমরা বলি কাঁটা। অর্থাৎ কন্টকের দন্তন্য ট, দন্তন্যটা বাদ চলে যাচ্ছে, আকার আসছে, দিয়ে আমরা বলছি কাঁটা, এবং তার পরিবর্তে একটা চন্দ্র কিন্তু যুক্ত হচ্ছে। আমরা পঞ্চ এখন আর বলি না, এখন পাঁচ বলি। আমরা দন্ত বলি না, আমরা দাঁত বলি। অর্থাৎ এই যে পরিবর্তন আধুনিক যুগে ঘটছে, সেটাকে আমরা নব্য ভারতীয় আর্য ভাষার একটি উদাহরণের মধ্যে ফেলতে পারি। আর কি হতে পারে, যে হ্রস্বইকারের প্রবণতা তৈরি হচ্ছে, দীর্ঘইকারের প্রবণতা কমছে।
দীর্ঘকারের প্রবণতা কমছে, অসৌকারের প্রবণতা, অর্থাৎ সবকিছু ইজি হচ্ছে কিন্তু আস্তে আস্তে। দীর্ঘইকার কমছে, অসৌকার আসছে, হ্যাঁ, দীর্ঘকার কমছে, হ্রস্বইকার আসছে। এইসব বিষয়গুলো কিন্তু এই ভাষার একদম পর্যায়ে লক্ষ্য করা যাচ্ছে। নবভারতীয় আর্য ভাষার যেটা আরেকটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পদান্তের যে স্বরধ্বনি সেটা লুপ্ত হয়ে যাচ্ছে, বিকৃত হয়ে যাচ্ছে। যেমন সংস্কৃততে বলা হচ্ছে রাম, বাংলা বা হিন্দিতে সেটা রাম হয়ে যাচ্ছে, এবং অগ্নি পরিবর্তিত আগ হয়ে যাচ্ছে, দধি পরিবর্তিত হয়ে দই হয়ে যাচ্ছে। এই যে পরিবর্তন, দধি দহি হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে পরিবর্তন ঘটছে সেটা হচ্ছে নবভারতীয় আর্য ভাষার একটি অন্যতম বৈশিষ্ট্য। নবভারতীয় আর্য ভাষায় আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যুক্ত ব্যঞ্জনের যে প্রবল ব্যবহার আমরা মধ্য ভারতীয় আর্য ভাষায় দেখেছি, সেইটা কিন্তু সরলীকরণ করছে। এটা হচ্ছে নবভারতীয় আর্য ভাষার গুরুত্বপূর্ণ ভাষাগত বৈশিষ্ট্য। নেক্সট চলে আসবো আমরা নবভারতীয় আর্য ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য কি পাওয়া যাবে, যেখানে লিঙ্গ মূলত দুটো লিঙ্গেরই ব্যবহার হচ্ছে, একটা স্ত্রীলিঙ্গ আর একটা হচ্ছে পুংলিঙ্গ। স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ এবং অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে স্ত্রীলিঙ্গের ব্যবহার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় কারকের এক একটা নির্দিষ্ট বিভক্তি থাকছে, অর্থাৎ প্রত্যেকটা যে কারক, কর্তৃকারক, কর্মকারক, পরকারক, প্রত্যেকটা আলাদা আলাদা বিভক্তি আছে। এখানে যে কোনো বিভক্তির সাথে অন্য বিভক্তি মিশে যাচ্ছে না। হিন্দিতে আমরা যদি বলতে পারি রামকে, কিন্তু বাংলাতে কিন্তু আমরা এইভাবে রামকে বলতে পারি না। হিন্দিতে আমরা এই জায়গাটা কিন্তু পেয়েছি, কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা কিন্তু থাকছে না। আর কি বলা যাচ্ছে, নবভারতীয় আর্য ভাষায় দেখা যাচ্ছে কারক মূলত দুটো গুরুত্ব পাচ্ছে, একটা হচ্ছে মুখ্য কারক বা কর্তৃকারক, আর একটা হচ্ছে গৌণ কারক। অর্থাৎ এতগুলো কারকের থেকে মুখ্য কারক এবং গৌণ কারকের ব্যবহার কিন্তু বাড়ছে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে নবভারতীয় আর্য ভাষার এক বচন বা বহু বচনের জন্য আলাদা বিশেষ ব্যাকরণের ব্যবহার থাকছে না। বৌদ্ধ আমাদের এই ভাষায় যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে খুব সহজভাবে এক বচন এবং যে বহু বচন, এক বচন এবং বহু বচনের যে ব্যবহার এতদিন পর্যন্ত ঘটছিল, আলাদা আলাদা রূপভেদ থাকছিল, এখানে কিন্তু আসলে আলাদা রূপভেদটা থাকছে না। নবভারতীয় আর্য ভাষায় দেখা যাচ্ছে ক্রিয়ার যে পাঁচটি ভাব এবং পাঁচটি যে কাল যেটা পেয়েছি সেটাও কিন্তু আরো অনেক বেশি সরলীকরণ হয়ে যাচ্ছে। অসমাপিকা ক্রিয়ার সঙ্গে অস যুক্ত হয়ে নতুন কোনো শব্দ গঠিত হচ্ছে, অর্থাৎ মধ্য ভারতীয় আর্য ভাষার থেকে আরো এক ধাপ এগিয়ে যে ভাষা আসছে সেটাকে বলা হচ্ছে নবভারতীয় আর্য ভাষা। আন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য যদি আমি দেখি তাহলে দেখতে পাওয়া যাবে এখানে কর্মবাচ্য, ভাববাচ্য এগুলোর ব্যবহার তৈরি হচ্ছে, যেটা আগে ছিল না। বাক্যের একটা নির্দিষ্ট স্ট্রাকচার তৈরি হচ্ছে, সেখানে আমরা কর্মবাচ্য বা ভাববাচ্যের কথা কিন্তু আমরা পাচ্ছি। দ্বিতীয়ত আমরা যেটা পাবো সেটা হচ্ছে বাক্যের অন্তর্গত বিভিন্ন পদের যে স্বতন্ত্র বিভক্তি চিহ্ন, নবভারতীয় আর্য ভাষার ক্ষেত্রে সেটা লোপ পেয়ে যাচ্ছে। যেটা আমরা প্রাচীনে দেখেছিলাম, মধ্যতে আস্তে আস্তে কমছে, নব্বতে একদমই সেটা লোপ পেয়ে যাচ্ছে। ফলে মানুষ কোন কোন বন্য প্রাণী খায়, এই বাক্যে মানুষ কর্তা, বন্য প্রাণী কর্ম, এই দুই অবস্থান কিন্তু পরিবর্তন করলে কোন কোন বন্য প্রাণী মানুষ খায় এটাও কিন্তু দাঁড়াচ্ছে। অর্থাৎ যেখানে খুশি ব্যবহার করে দিলে এর অর্থ কিন্তু একই রকম থাকবে, এই কনসেপ্টটা কিন্তু আস্তে আস্তে ভাঙছে। যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। তো এই ভারতীয় আর্য ভাষার যদি আমরা আলোচনার একদম পরিণত পর্যায়ে এসে পৌঁছে দেখছি যে দ্রাবিড় ভাষার প্রভাব কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। এবং যে বৈশিষ্ট্য যে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে দ্রাবিড় ভাষার একটা প্রভাব থাকছে, অস্ট্রিক ভাষার একটা প্রভাব থাকছে। দ্রাবিড় এবং অস্ট্রিক এই দুটো ভাষার প্রভাব কিন্তু আমাদের বাংলা ভাষার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এবং বাংলা শব্দভাণ্ডারের দিকে যদি আমরা দেখি তাহলে দেখবো যে দ্রাবিড় থেকে বহু শব্দ বাংলা শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করছে। একইভাবে অস্ট্রিক থেকে বহু শব্দ আমরা খড়, ঝাঁটা, ঝুড়ি, কোদাল, এই সমস্ত শব্দগুলো আমরা ঢেকি এগুলো যে ব্যবহার করছি, এগুলো প্রত্যেকটাই কিন্তু অস্ট্রিক ভাষার থেকে আসছে। অর্থাৎ বাংলা ভাষার সঙ্গে কিন্তু অন্যান্য ভাষার একটা পারস্পরিক সম্পর্ক থেকে যাচ্ছে।
কোনো না কোনো ভাবে সেই সমস্ত ভাষা বংশ থেকে বাংলা ভাষা ঋণ স্বীকার করছে। চলে আসছি আমরা এই অংশের এবার শেষের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাষার উদ্ভব, কিভাবে আমাদের এই যে বাংলা ভাষার উদ্ভব ঘটছে, আজকে যে আমরা বাংলা ভাষায় কথা বলছি সেটা কোথা থেকে। যে আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে আমাদের এই 4000 ভাষার গোষ্ঠী, মানে 4000 যে ভাষা সমগ্র পৃথিবীতে আছে সেগুলোকে আমরা কয়েকটি ভাষা বংশে ভাগ করছিলাম। আমরা 12টি ভাষা বংশের কথা পেয়েছি। এই 12টি ভাষা বংশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষা বংশ হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। এ পর্যন্ত আমরা কিন্তু আগে আলোচনা করে নিয়েছি। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের একটি শাখা একটা ইরানে চলে গিয়েছিল আর একটা আমাদের এই ভারতবর্ষে প্রবেশ করেছিল। যে শাখা ইরানে চলে গিয়েছিল তার গল্প আমরা আলোচনা করব না, কিন্তু যে শাখাটি ভারতবর্ষে প্রবেশ করেছিল সেই গল্পের দিকে আমরা আসব। যারা এসে এখানে বসতি স্থাপন করছে, একটা নতুন কালচার, নতুন সংস্কৃতি তৈরি করছে, যেটাকে আমরা আর্য সংস্কৃতি বলতে পারি। আর্য ভাষা বংশের মানুষেরা বা আর্য জনজাতির মানুষেরা কিন্তু এসে আমাদের এখানে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সৃষ্টি করছে। প্রাচীন ভারতীয় আর্য ভাষা কিন্তু আস্তে আস্তে আমাদের সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। এই যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা যখন ছড়িয়ে পড়ছে, এই ছড়িয়ে পড়তে গিয়ে এই দুটো রূপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটা হচ্ছে কথ্য রূপ আর একটা হচ্ছে সাহিত্যিক রূপ। যে কোনো ভাষারই মূলত দুটো রূপ থাকে, এই ভাষাতেও কিন্তু তাই লক্ষ্য করা যাচ্ছে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার দুটি রূপের কথা আমরা পাচ্ছি, একটি কথ্য অর্থাৎ আমরা বলছি, আরেকটি হচ্ছে লিখিত, যেগুলো নিদর্শন আমরা পাচ্ছি, ঋগ্বেদের কথা পাচ্ছি, অন্যান্য যে সমস্ত গ্রন্থের কথা আমরা পাচ্ছি। কিন্তু ভাষার পরিবর্তন প্রথম যে জায়গাটাতে ঘটে সেটা হচ্ছে কথ্য রূপে, অর্থাৎ বলাতেই কিন্তু প্রথম পরিবর্তনটি ঘটে। যেটা লক্ষ্য করা যাচ্ছে এই যে কথ্য ভাষা, প্রাচীন ভারতীয় আর্যের যে একটি ভাগ কথ্য ভাষা, এটা যখন সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে তখন কয়েকটি পর্যায়ে ভাগ হয়ে যাচ্ছে। কি কি পর্যায়ে আমি আলোচনা করেছিলাম, আগেও বলেছিলাম, প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয় এবং দাক্ষিণাত্য। প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয় এবং দাক্ষিণাত্য, অর্থাৎ বিভিন্ন প্রদেশে সেটা ছড়িয়ে পড়ছে, উত্তর, দক্ষিণ, মধ্য, পশ্চিম সমস্ত অঞ্চলে ছড়িয়ে পড়ছে। এই যে এতগুলো জায়গায় ছড়িয়ে পড়ছে এর মধ্যে আমরা গুরুত্ব দেব প্রাচ্যটাকে, এর মধ্যে আমরা গুরুত্ব দেব প্রাচ্য। এই প্রাচ্য আবার দুটো পর্যায়ে ভাগ হয়ে যাচ্ছে, একটাকে বলছি প্রাচ্য মধ্যা আর একটাকে বলছি প্রাচ্যা। কথ্য ভাষা অনেকগুলো অঞ্চলে ছড়িয়ে পড়েছিল, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাচ্য। এই প্রাচ্য আবার দুটো ধারাতে ভাগ হয়ে যাচ্ছে, একটাকে বলা হচ্ছে প্রাচ্য মধ্যা আর একটাকে বলা হচ্ছে প্রাচ্যা। এই প্রাচ্যা যে জায়গাটাতে, সেটা হচ্ছে মগধকে কেন্দ্র করে বা তার সারাউন্ডিং যে এরিয়া, সেই জায়গাটাতে প্রাচ্যা ভাষার কিন্তু একটা প্রভাব তৈরি হচ্ছে এবং এই প্রাচ্যা পরবর্তীকালে পরিবর্তিত হচ্ছে মাগধী প্রাকৃতে। প্রাচ্যা কিন্তু পরিবর্তিত হচ্ছে মাগধী প্রাকৃতে এবং মাগধী প্রাকৃত কিন্তু খুব সহজে, আমি বললাম আগেরটা তো আলোচনা করলাম যে মাগধী প্রাকৃত পরিবর্তন করছে কিন্তু অপভ্রংশ এবং অপহরণ। তাহলে মাগধী প্রাকৃত, দেন মাগধী অপভ্রংশ, দেন মাগধী অপহরণ। এই যে মাগধী অপভ্রংশের কথাটা বললাম, এই মাগধী অপভ্রংশ আবার দুটো ভাগে ভেঙে যাচ্ছে, একটা হচ্ছে পশ্চিম আর একটা হচ্ছে পূর্ব। একটা পশ্চিমা আর একটা পূর্ব, একটা পশ্চিম দিকে চলে যাচ্ছে, একটা পূর্ব দিকে চলে যাচ্ছে। এই যে পূর্ব দিকে যে শাখাটা চলে আসছে সেই শাখাটা আবার দুটো ভাগে ভাগ হচ্ছে, একটাকে বলা হচ্ছে বঙ্গ অসমিয়া আর একটাকে বলা হচ্ছে উড়িয়া বা ওড়িয়া। বঙ্গ অসমিয়া অর্থাৎ বাংলা অসম প্রদেশে চলে আসছে, আর একটা হচ্ছে আমাদের ঠিক পাশের স্টেট, পাশের রাজ্য, যেটাকে আমরা বলছি উড়িষ্যা। এই দুটো নিয়ে হচ্ছে পূর্বী শাখা। উড়িষ্যার যে ভাষা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি ওড়িয়া ভাষা, এবং বঙ্গ আর অসমিয়া এই দুটো ভাষা আস্তে আস্তে ভাঙছে, ভেঙে তৈরি হচ্ছে বাংলা আর অসমিয়া। তাহলে বাংলা ভাষার আমাদের উৎপত্তি স্থল যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের প্রথম যেটা যেতে হবে সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। সেখান থেকে তার যে ভাগ প্রাচীন ভারতীয় আর্য ভাষা, তারপরে চলে আসছে সাহিত্যিক ভাষা এবং কথ্য ভাষা। এর মধ্যে আমরা কথ্য ভাষা নিয়ে আলোচনা করবো। এটা বলা থেকে আমি বারবার বলছি, তোমাদের কাছে যে গেটওয়ে অফ ফিউচার ইনস্টিটিউট যে নোটসটা আছে, এই নোটসে একটা এরকম ছবি করা আছে, তোমরা সেই ছবিটা দেখার চেষ্টা করবে। এই যে
টেবিলের মতন আমরা করে দেবার চেষ্টা করছি, ট্রি এর মতন অংশটা দেবার চেষ্টা করছি, সেটা কিন্তু তোমরা একটু লক্ষ্য রাখবে। তাহলে কিন্তু তোমাদের আলোচনাটা অনেক বেশি সহজ হয়ে যাবে, কোনো মুখস্থ করার প্রয়োজন পড়বে না। আমার সাথে তোমরা একটু রিপিট করার চেষ্টা করো যে প্রথম একটি ভাষা বংশ, তার নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের একটি শাখা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য, এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা দুটি রূপ, একটা কথ্য, একটা লিখিত। কথ্যটা থেকে আমি বলেছি পরিবর্তন করবে, তাহলে কথ্য রূপ অনেকগুলো অংশে ছড়িয়ে পড়ছে। তার মধ্যে একটি ভাগ হচ্ছে প্রাচ্যা বা প্রাচ্য। এই প্রাচ্য দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটি কি বলছি প্রাচ্য মধ্যা, আর একটাকে বলছি প্রাচ্যা। এই প্রাচ্যা আমি বলেছিলাম মগধকে কেন্দ্র করে যেটা হচ্ছে জনপ্রিয়তা লাভ করছে বা ছড়িয়ে পড়ছে। মগধ থেকে যেটা আসছে সেটা হচ্ছে মাগধী প্রাকৃত। মাগধী প্রাকৃত থেকে পরিবর্তিত হয়ে যাচ্ছে যেটা মাগধী অপভ্রংশ, অবহট্ট। এই মাগধী অপভ্রংশের আবার দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে মাগধী অপভ্রংশটা। একটাকে বলা হচ্ছে পশ্চিমা, পশ্চিম দিকে চলে যাচ্ছে, আর একটাকে বলা হচ্ছে পূর্বী, যেটা পূর্ব দিকে আসছে। পূর্ব দিকে আমরা দুটো স্টেট পাচ্ছি, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর একটা হচ্ছে উড়িষ্যা। তাহলে পূর্ব দিকে যে শাখাটা আসছে সেটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে বঙ্গ অসমীয়া অর্থাৎ বাংলা এবং অসম প্রদেশ, আর একটা হচ্ছে উড়িষ্যাতে ছড়িয়ে যাচ্ছে। উড়িষ্যার যে ভাষা সেটাকে বলছে ওড়িয়া ভাষা, এবং বঙ্গ অসমীয়াটা ভেঙে যে ভাষাটা তৈরি হচ্ছে একটা বাংলা আর একটি অসমীয়া। তাহলে যদি প্রশ্ন দেয় বা যদি কোথাও তোমরা পাও যে বাংলা ভাষার জননী হচ্ছে সংস্কৃত বা সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম বলে তোমরা যারা মনে করে এসেছো বা মনে করছো, তোমাদের এই ধারণাটি সম্পূর্ণ ভুল। কারণ সংস্কৃত ভাষার সাথে বাংলা ভাষার মিল আছে, শব্দগত মিল আছে। কিছু শব্দ সংস্কৃত থেকে এসছে যেটাকে আমরা তৎসম শব্দ বলছি, কিন্তু বাংলা ভাষা থেকে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়নি। বাংলা ভাষার যেটা জন্ম, বাংলা ভাষার যেটা উৎস, সেটা হচ্ছে মাগধী অপভ্রংশ থেকে। এবং এই বাংলা ভাষার সাথে যে ভাষা সবথেকে বেশি মিল আছে সেটা হচ্ছে বঙ্গ অসমীয়ার একটি শাখা অসমীয়া ভাষা, এবং অন্য আরেকটি ভাষার মিল আছে সেটি হচ্ছে উড়িষ্যার বা ওড়িশা ভাষা। উড়িষ্যার যে ভাষা সেই ভাষার কিন্তু মিল আছে। তাহলে প্রশ্ন যাই আসুক না কেন, এই প্রশ্নটা আসার প্রবল সম্ভাবনা থাকবে। তোমরা যদি ছকটা রেডি করে নিতে পারো তাহলে তোমাদের কাছে এর উত্তর লেখা অনেক বেশি সহজ হয়ে যাবে। যে বাংলা ভাষার উৎস আলোচনা করো, বাংলা ভাষার উদ্ভব কিভাবে ঘটেছিল আলোচনা করো, যে শব্দই দিক না কেন এখান থেকে যে প্রশ্ন আসার সম্ভাবনা থাকছে সেটা আমি বলে রাখছি। প্রথম প্রশ্ন আসতে পারে ভাষা বংশের নাম এবং ভাষা বংশগুলো কি কি, শর্ট কোশ্চেনের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এই জায়গাটা করে রাখবে। দ্বিতীয়ত আসতে পারে যে ভারতীয় আর্য ভাষা কটি ভাগে বিভক্ত হচ্ছে, সেখানে উল্লেখ করতে হবে প্রাচীন, মধ্য এবং নব্য। এর টাইম পিরিয়ডটাকে তোমাদেরকে জানতে হবে। প্রশ্ন আসতে পারে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল কত, এখানকার সাহিত্যিক নিদর্শন কি। প্রশ্ন আসতে পারে মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল কত, সাহিত্যিক নিদর্শন কি। সেই জায়গাটা তোমরা কিন্তু তৈরি করে নেবে। এছাড়াও বড় প্রশ্ন আসার জায়গাটা থাকছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এই বৈশিষ্ট্য দিয়েও কিন্তু প্রশ্ন আসবে। বৈশিষ্ট্য লিখতে গেলে আমি বললাম যে বৈশিষ্ট্যই দিক না কেন দুটো চারটে লাইনেও কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কালটা কখন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার কি নিদর্শন পাচ্ছি, এবং প্রাচীন ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক যে বৈশিষ্ট্য তার প্রথম পয়েন্ট হবে ধ্বনিতাত্ত্বিক, দ্বিতীয় পয়েন্ট হবে রূপতাত্ত্বিক এবং তৃতীয় পয়েন্ট হবে অন্বয়তাত্ত্বিক। এরপরে যে জায়গাটা আসবে সেটা হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা, একইভাবে তার সময়কাল, নিদর্শন, তার পয়েন্ট, ভাষাতাত্ত্বিক নিদর্শনের যে পয়েন্ট, অন্তত 5 থেকে 7টি পয়েন্ট তোমাদের রেডি করতে হবে। বড় প্রশ্ন ক্ষেত্রে যদি আসে তাহলে তোমাদের 10টি পয়েন্ট তৈরি করতে হবে সমস্ত মিলিয়ে, অর্থাৎ দুটো যে পার্ট আছে ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক মিলিয়ে অন্তত 10টি করতে হতে পারে। আর যেটা আসবে সেটা হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষার সময়কাল, এখানকার ভাষাতাত্ত্বিক নিদর্শন এবং বৈশিষ্ট্য। আর তোমাদের শর্ট কোশ্চেনের জন্য যেটা জেনে রাখবে তোমরা, মধ্য ভারতীয় আর্য ভাষার অনেকটা জায়গায় ছড়িয়ে পড়েছিল, আমি বললাম এই ছড়িয়ে পড়া যে আঞ্চলিক যে রূপগুলো আছে, কখনো সেটাকে আমরা বলছি উত্তর পশ্চিমা, দক্ষিণ পশ্চিমা, কখনো বলছি প্রাচ্যা, মধ্য প্রাচ্যা, এই যে ভাগ, এই ভাগগুলো জানবে। মধ্য ভারতীয় আর্য ভাষার নিদর্শন প্রশ্ন আসার সম্ভাবনা শর্ট কোশ্চেনের ক্ষেত্রে প্রবল। আর যেটা আসতে পারে সেটা হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা। নব্য ভারতীয় আর্য ভাষা কিভাবে ছড়িয়ে পড়েছে, নব্য ভারতীয় আর্য ভাষার থেকে
কিভাবে বাংলা ভাষার সৃষ্টি হচ্ছে, এইখানে কিন্তু একটা বড় প্রশ্ন আসার সম্ভাবনা থাকে যে বাংলা ভাষা কিভাবে উদ্ভব হচ্ছে, বাংলা ভাষার কিভাবে সৃষ্টি হচ্ছে। এইখানে যাই প্রশ্ন দিই না কেন ছকটাকে যদি তোমরা রেডি করে নিতে পারো, যে ট্রি এর মতন যে ছক আমরা করে দিয়েছিলাম নোটসের মধ্যে তোমাদের আছে, বইয়ের মধ্যেও তোমাদের আছে, এই জায়গাটাকে যদি তোমরা মনে রাখতে পারো, তোমরা যদি অতগুলো বলতে নাও পারো, যে জায়গাটা থেকে তৈরি হচ্ছে সেটা বললেই হবে। মানে ইন্দো ইউরোপীয় ভাষা, অতগুলো ভাষা বংশের নামও যদি তোমরা না বলতে পারো, তোমরা একটা পার্টকে দেবে ইন্দো ইরানীয়, তোমরা ওইখান থেকে যে ভাগটা চেঞ্জ হচ্ছে সেটাই লিখবে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় দুটো রূপকে লেখার দরকার নেই, একটা ভাগ করে দেবে কথ্য রূপ, কথ্য রূপের একটা পার্টকে করে রাখবে, এখানে পাঁচটা ভাগ, এই চারটে ভাগ করতে হবে না, প্রাচ্য মধ্যপ্রাচ্য এসব করার দরকার নেই, উদিচ্য মধ্যদেশীয় করার দরকার নেই, তোমরা একদম চলে আসবে প্রাচ্য। প্রাচ্যের একটি ভাগকে করে দেবে প্রাচ্যা, প্রাচ্যাকে করবে মাগধী প্রাকৃত, মাগধী প্রাকৃত করবে মাগধী অপভ্রংশ, অপভ্রংশের একটি ভাগকে করে রাখবে পূর্বী, পূর্বীর একটি ভাগকে করে রাখবে বঙ্গ অসমীয়া, বঙ্গ অসমীয়ার একটি ভাগকে করে রাখবে বাংলা। এইটা করলেও তোমরা নাম্বার পাবে, সমস্ত যে ফিল আপ করতে হবে এমনটা কিন্তু নয়, এটা করলেও কিন্তু নাম্বার পাবে। তাহলে আজকের আমরা যে আলোচনাটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা এবং বাংলা ভাষার উদ্ভবের যে মডিউল, সেই মডিউল নিয়ে কিরকম প্রশ্ন আসতে পারে এবং মডিউলের সামগ্রিক আলোচনা কিন্তু আজকে আমরা করলাম। পরবর্তী দিনে আমরা পরের মডিউল নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।